প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই অ্যাডভান্স কনসেপ্টস অফ অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং এর উপর অ্যাটমিক স্ট্রাকচার টপিক্সের উপর আমরা 3টি ক্লাস নিয়েছি। আমরা সেক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমরা এর উপর 3টি ক্লাস আমরা এই পর্যন্ত নিয়েছি। এই 3টি ক্লাসে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমরা সলভ করেছি, বিশেষ করে পার্টিকেল ইন এ 1 ডাইমেনশনাল বক্স, পার্টিকেল ইন এ 3 ডাইমেনশনাল বক্স। আর আজকে আমরা যেটি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সলভ করব সেটি হলো ফর হাইড্রোজেন অ্যাটমস অ্যান্ড হাইড্রোজেন লাইক হাইড্রোজেন অ্যাটম লাইক সিস্টেমস। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখে নেই যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন of hydrogen atom and hydrogen like systems. Hydrogen like systems means যেটা যেমন লিথিয়াম 1 প্লাস লিথিয়াম 2 প্লাস। আমরা যদি এখানে লিখি, খেয়াল করো যে হাইড্রোজেন লাইক সিস্টেম যেমন সেটি কি, যেমন হিলিয়াম 1 প্লাস, হ্যাঁ, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস। এরা হলো হাইড্রোজেন লাইক সিস্টেমস। তাদের আউটার মোস্ট সেলে প্রত্যেকেরই কি একটা করে ইলেকট্রন থাকবে। নিউক্লিয়াসে তাদের প্রোটন সংখ্যা ভেরি করবে, অর্থাৎ পরিবর্তিত হবে। সেক্ষেত্রে নিউক্লিয়াসে হাইড্রোজেন হলো একটা প্রোটন, হিলিয়ামের 2টা প্রোটন, লিথিয়ামের 3টা প্রোটন আর বেরিলিয়ামের 4টি প্রোটন। সো দিস আর কে হাইড্রোজেন লাইক সিস্টেমস। এখন আমরা যেটা দেখব যে সেটি হলো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দ্য শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমরা জানি, আমরা সেটা ডেরিভেশন করেছি। এটি দেখো del স্কয়ার psi 8 pi square m divided by x square e minus b into psi is equal 0. Here del is a আমরা জানি ল্যাপ্লাসিয়ান অপারেটর। সেটি কি, যে এখানে দেখো d2 dx স্কয়ার প্লাস d2 dy স্কয়ার প্লাস a d2, এটি সেকেন্ড ডিগ্রি, এখানে সেকেন্ড ডেরিভেটিভ। এখানে দেখো d2 dz স্কয়ার, তাহলে x y এবং z এই ডিরেকশন বরাবর psi এর যে ফাংশন তার সেকেন্ড ডেরিভেটিভসকে বলা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। এখানে দেখো ই কি, ই হলো টোটাল এনার্জি অফ ইলেকট্রন, বি হলো পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন এন্ড psi দ্য ওয়েভ ফাংশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস x y z। তাহলে আমরা এখন দেখব যে এই যে আমরা এখন এই দেখলাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে একটা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা হলো এরকম। এবার আমরা যদি হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে দেখি, যে হাইড্রোজেনের ক্ষেত্রে যে তার নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে একটি প্রোটন, একটি ইলেকট্রন সর্বদা ঘূর্ণায়মান। তাহলে সেটি নিউক্লিয়াস থেকে r দূরত্বে সর্বদা ঘূর্ণায়মান। আমরা ধরে নিলাম সেটি ডিসটেন্স হলো r। তাহলে নিউক্লিয়াসের টোটাল চার্জ কি, যদি হাইড্রোজেনে হয় তাহলে তার একটা প্রোটন থাকবে, তাহলে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সেম বাট তাদের ম্যাগনিটিউড ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি শুধু ই। কিন্তু যদি হাইড্রোজেন লাইক সিস্টেম হয়, আমরা সেক্ষেত্রে তোমার প্রোটনের সংখ্যা বাড়তে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো জেড ই। তাহলে টোটাল চার্জ অফ নিউক্লিয়াস হলো জেড ই আর ইলেকট্রনের চার্জ হলো ই। তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ হলো জেড ই, চার্জ অফ ইলেকট্রন মাইনাস সি দিলাম আমরা ইলেকট্রনের ক্ষেত্রে, আর পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে কি আসবে মাইনাস জেড স্কয়ার ডিভাইডেড বাই আর। এটি ডেরিভেশন তোমরা নিজের ক্লাসে করেছো, সেটি একটু দেখে নিই। তাহলে এখানে এই তোমার পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন বি ইজ ইকুয়ালস মাইনাস জেড স্কয়ার ডিভাইডেড বাই কে আর। ফর হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা যদি সেটি বের করি, তাহলে সেক্ষেত্রে জেড ইজ ইকুয়ালস কি 1। তাহলে জেড ইজ ইকুয়াল যদি 1 হয়, তাহলে পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম বি ইজ ইকুয়াল মাইনাস স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে মাইনাস স্কয়ার ডিভাইডেড বাই আর যদি আমরা এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে এই ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দ্য শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন অফ হাইড্রোজেন অ্যাটম আমরা
পেয়ে যাও। তাহলে সেটি কি, therefore the Schrödinger wave equation for hydrogen atom takes the following form। কি, আমরা যদি ল্যাপ্লাসিয়ান অপারেটর পুরোটাই বসাই দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, d2 dx স্কয়ার প্লাস d2 dy স্কয়ার প্লাস d2 কি dz স্কয়ার psi প্লাস 8 পাই স্কয়ার m ডিভাইড বাই h স্কয়ার e মাইনাস b psi ইজ ইকুয়ালস 0। এটি হলো যে তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর দ্য হাইড্রোজেন অ্যাটম। এখানে একটি জিনিস খেয়াল করতে হবে যে এই যে টু বডি সিস্টেম, এখানে দেখো নিউক্লিয়াসকে ইলেকট্রন সর্বদা পরিভ্রমণ করে, তাহলে এরকম টু বডি সিস্টেম এর ক্ষেত্রে নিউটনিয়ান ফিজিক্স, তাহলে সেক্ষেত্রে একটা এখানে তোমার এই দুইটি বডি যখন একটি অপরটির সাপেক্ষে যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে তখন একটি এখানে টু বডি সিস্টেম একটা প্রবলেম হয়। সেক্ষেত্রে দেখা যায় যাতে সেন্টার অফ গ্র্যাভিটি কোয়েনসাইড করে যায়। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি যখন কোয়েনসাইড করে যায় তাহলে সেক্ষেত্রে তখন এই বড় পার্টিকেলটাকে বলা হয় ইট ইজ ইন রেস্ট, সেটা বড় পার্টিকেলটা এটা রেস্টে থাকে আর ওই ছোট স্মল পার্টিকেলটা সেটা ঘুরতে থাকে। তাহলে সেক্ষেত্রে তখন তাদের রিডিউস মাস ব্যবহার করা হয়। এবং এখানে রিডিউস মাস হলো তোমার এখানে এই যে টোটাল এখানে যে মাস অফ পার্টিকেল এম এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তখন রিডিউস পার্টিকেল, এটাকে রিডিউস পার্টিকেলকে আমরা বলি কি মিউ দ্বারা প্রকাশ করা, এটাকে কি দ্বারা মিউ দ্বারা প্রকাশ করা মিউ। তাহলে এই রিডিউস মাস আমরা যদি মিউ ইউজ করি তাহলে এটি আমাদের জন্য যুক্তিযুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা এই তোমার এই খেয়াল করো, যদি m1 যদি মাস অফ ইলেকট্রন আর m2 যদি মাস অফ কি হয় নিউক্লিয়াস হয়, তাহলে তার রিডিউস মাসের ফর্মুলা হলো m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এক্ষেত্রে আমরা জানি যে নিউক্লিয়াসের ভর প্রোটনের ভরের তুলনায় যেহেতু অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় এটি এই মানটি সবসময় যেটি ক্ষুদ্র মানে পার্টিকেলের ভর সেটি এখানে রিডিউস তার চেয়েও কম হয় বা তার কাছাকাছি হয়, সেটি হলো তার রিডিউস মাস। সেটি আমরা এখানে ধরে নেব যে রিডিউস মাস এটি হলো মিউ ইজ ইকুয়ালস কি m1। তাহলে এটা যেহেতু অনেক বড়, তাহলে সেক্ষেত্রে এটার মানটি হবে আমরা সেটি হলো m1। তাহলে আমরা সেক্ষেত্রে এটি কি ইলেকট্রনের মাসের সমান, এটা ইফেক্টিভ মাস। তাহলে ইফেক্টিভ মাসটা আমরা এটা বলতে পারি এটি হলো ইফেক্টিভ মাস ইনার্শিয়া বলা হয়। সেটি আমরা লিখতে পারি যে এখানে যদি আমরা রিডিউস মাস ইউজ করি তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম সেটি কি আসবে আমরা একটু এখানে লিখে নিই। এখন দেখো in Cartesian coordinates the Schrödinger wave equation for a hydrogen atom in the Cartesian coordinates by using reduced mass, reduced mass। তাহলে কি হবে এটি তোমরা দেখে নাও, d2 dx স্কয়ার d2 dy স্কয়ার প্লাস d2 dz স্কয়ার psi প্লাস 8 পাই স্কয়ার, দেন আমরা লিখব মিউ ইজ ইকুয়াল মিউ ডিভাইড বাই h স্কয়ার e মাইনাস v psi ইজ ইকুয়াল 0। এটাকে আমরা সমীকরণ 2 দিলাম। তাহলে এই যে সমীকরণ 2 থেকে এখন আমরা দেখতে পাই যে এটি কোঅর্ডিনেশন তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর সিস্টেমে তোমার এই তোমার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। কিন্তু এখানে যেহেতু এই শ্রোডিঞ্জার এখানে খেয়াল করো হাইড্রোজেন পরমাণুটির শেপ মোটামুটি আমরা জানি যে এটি হলো একটি গোলাকার শেপ। তাহলে যদি গোলকের শেপ হয় তাহলে ওই গোলকের পৃষ্ঠের মধ্যে তোমার যদি কাছাকাছি কোনো একটি জায়গায় যদি ইলেকট্রনটি সর্বদা
ঘূর্ণায়মান থাকে একটি নির্দিষ্ট দূরত্বে, তাহলে ওই ইলেকট্রনটিকে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কের চেয়ে যদি পোলার স্থানাঙ্কে এটিকে স্থানান্তরিত করি তাহলে তার অবস্থানটাকে নিশ্চিত করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এই কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তে যদি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এটিকে সমাধান করি তাহলে সেটি হবে আমাদের জন্য যুক্তিযুক্ত এবং সেক্ষেত্রে হাইড্রোজেনের জন্য এটি প্রযোজ্য। তাহলে আমরা এখন দেখব পোলার স্থানাঙ্কে এটিকে আমরা স্থানান্তরিত করব। পোলার স্থানাঙ্কে যদি আমরা স্থানান্তরিত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, প্রথমে আমরা ধরে নিই একটা পয়েন্ট যে এ, এই যে এখানে দেখো যে এ পয়েন্ট এ উইথ দ্য কোঅর্ডিনেটস কি, এটা যদি আমরা প্রথমে ধরে নিলাম যে যদি এটি তোমার কি হয়, এটি যদি এক্স ওয়াই জেড হয়, এক্স ওয়াই এবং জেড কার্টেসিয়ান স্থানাঙ্কে ইন স্পেস, তাহলে একে আমরা যদি এই এ থেকে যদি এক্স ওয়াই প্লেনের উপর, এটি এক্স, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আমরা এই এক্স ওয়াই প্লেনের উপর আমরা যদি এ থেকে একটি লম্ব টানি, একে যদি একটি আমরা লম্ব টানি এবং এই কে থেকে আবার এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর উপর যদি আমরা লম্ব টানি তাহলে কে থেকে সেটি হলো কে এল এবং আর ওয়াই অ্যাক্সিসের উপর হবে কে এল। তোমরা একটু দেখে নাও যে কে থেকে আমরা এখানে লম্ব টানছি, তাহলে এই কে থেকে যদি লম্ব টানি এই কোণটা হবে 90 ডিগ্রি, এটি হবে 90 ডিগ্রি। আবার তুমি দেখো এই কোণটা কিন্তু আবার 90 ডিগ্রি হয়ে যাবে যদি আমরা এইখান থেকে কে থেকে যদি এইটার উপর লম্ব টানি এবং কে থেকে যদি এইটার উপর লম্ব, তাহলে এইটি হবে 90 আর এইটি 90, আর এখানে এ থেকে আবার এই জেড অ্যাক্সিসের উপর যদি আমরা এ এম লম্ব টানি তাহলে এইটি কিন্তু 90 ডিগ্রি হবে এই কোণটি। এখন আমরা দেখব যে আমরা এই কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তে আমরা এটিকে পোলার কোঅর্ডিনেট স্থানাঙ্ক ব্যবস্থা এটিকে আমরা পরিবর্তিত করব। সেক্ষেত্রে আমরা দেখব যে এটি এই যে এ পয়েন্টটি জেড অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে আর দূরত্বে অবস্থান করে, থিটা এই যে থিটা কৌণিক দূরত্বে অবস্থান করে আর দূরত্বে অবস্থান করে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে যে এই এ থেকে এ কে যখন লম্ব টানবো আমরা এই এক্স ওয়াই প্লেনের উপর, এক্স ওয়াই তলের উপর, এই এক্স ওয়াই তলের উপর লম্ব টানার ফলে দেখা যায় যে এই যে এই ওকে আবার এই এক্স অ্যাক্সিসের সাথে তোমার ফাই কোণে কোণ করে সে আর এটা আর cos থিটা হয়। এটা আমরা একটু হিসাব করে দেখব, এটি হলো আর cos থিটা দূরত্বে অবস্থান করে। তাহলে এটি তোমার আর cos থিটা কিভাবে আসলো আমরা একটু দেখব। এক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিতে পারি যে তোমার যদি আমরা cos থিটা নিই, এইখান থেকে দেখো এটি হলো লম্ব, এটি 90 ডিগ্রি, তাহলে এটি যদি লম্ব হয় এখানে এটি হলো এই যে এ এম হলো তোমার এ এম হলো, এটি হলো লম্ব আর এটি হলো ভূমি। তাহলে আমরা যদি cos থিটা ইজিক্যালস বের করি তাহলে cos থিটা ইজিক্যালস কি পাবো? cos থিটা ইজিক্যালস ভূমি বাই অতিভুজ, ভূমি মানে ও এম আর অতিভুজ হলো ও এ এটি। তাহলে এখানে দেখো কি আসলো, cos থিটা এই যে ও এমটা হলো এটি আমরা জেড অ্যাক্সিস বা জেড দূরত্ব বলি, যদি এটি জেড আর এই ও এ হলো আর, তাহলে জেড ইজিক্যালস আমরা পাই আর cos থিটা, এটি হলো তোমার পোলার স্থানাঙ্ক। এবার আমরা আসবো আমরা এই ওয়াই এর মান বের করবো। তাহলে ওয়াই ইজিক্যালস আমরা এখানে ধরছি যে ওয়াই, এটি হলো ও এন, তাহলে ওয়াই ইজিক্যালস আমরা যদি ও এন লিখি তাহলে ও এনটা আমরা বের করবো এখন। তাহলে ও এনটা কি, আবার ও এন আর এখানে দেখো যেহেতু এই যে ফাই, এই যে অ্যাঙ্গেল এই এল ও কে এটা হলো ফাই, তাহলে এটি এবং কে এন এবং কে এই যে ও এল যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে অবশ্যই এটি একান্তর কোণ, অ্যাঙ্গেল ও কে এন পরস্পর একান্তর কোণ, অর্থাৎ এইটাও ফাই।
তাহলে এটা যদি ফাই হয় তাহলে এক্ষেত্রে আমরা যে এখানে বের করে নেই যে এই যে ও এন আমরা যদি এখানে কি বের করব, আমরা যদি এখানে তোমার এই সাইন থিটা বের করি, তাহলে সাইন ফাই, আমরা যদি সাইন ফাই বের করি, সাইন ফাই মানে এইটাতে সাইন ফাই, তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো, সাইন ফাই ইজিক্যালস কি ভূমি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি এখানে দেখো, লম্বটা হলো এখানে আমাদের এই যে এইখান থেকে লম্ব টানছে, তাহলে এটা লম্ব, এটার উপর লম্ব টানছে, তাহলে এটা লম্ব আর এটা হলো ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ হলো ওকে। তাহলে কি কে এন মানে কি ও এল, এটা দেখো এটি আসবে সাইন, এটি আমরা যদি বের করি আবার সাইন থিটা যদি আমরা বের করে ফেলি সাইন থিটা, তাহলে আমাদের কি আসবে, এটা যদি আমরা সাইন থিটা বের করি সাইন থিটা, আচ্ছা সাইন থিটাটা আগে এখান থেকে বের করে নিই, তাহলে এখান থেকে সাইন থিটা বের করলে এটি হলো, যদি এখানে দেখো ও এম এ এই ত্রিভুজটা যদি দেখো তাহলে সাইন থিটা বের করলে সেটি হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি, লম্ব হলো এ এম বাই ও এ, বাই ও এ, তাহলে এ এমটা কি, এ এমটা আমরা লিখে দেবো এ এম, আর ও এটা হলো আমার আর, তাহলে এটা হলো এ এম, তাহলে সাইন থিটা ইজিক্যাল এ এম ইজিক্যালস আর সাইন থিটা, তাহলে এ এম ইজিক্যালস আমরা পেলাম কি আর সাইন থিটা। তাহলে ওকে ইজিক্যাল দেখো, এই যে ওকে ইজিক্যালস কি, এই যে ওকে, এই যে এখানে দেখো এই যে ওকে আর এ এম পরস্পর কি সমান, কারণ এই এ কে এবং ও এম পরস্পর কি এটা লম্ব সমান্তরাল, তাহলে অবশ্যই এদের এই সমান্তরাল দূরত্ব দুইটা সমান হবে, তাহলে ওকে ইজিক্যালস কি হবে এ এম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার অতএব ও কে ইজিক্যালস কি এ এম ইকুয়াল আর সাইন থিটা, এটি আমরা এখান থেকে পাইলাম। আবার এখানে আমরা দেখব ওই যে একটু আগে বলছিলাম সাইন ফাই ইজিক্যালস, এটি দেখো সাইন ফাই, এখানে দেখো এই যে কে এল, এই যে আমরা যদি এই কোণটা নেই তাহলে সাইন ফাই হলো কি এখান থেকে এটা লম্ব বাই কি অতিভুজ, তাহলে কে এল, হ্যাঁ কে এল বাই কি অতিভুজ হলো এই যে কে এল বাই ওকে এটি, তাহলে কে এল বাই যদি ওকে আসে তাহলে কে এল ইজিক্যালস কি আসে, আমরা যদি ওকে ইজিক্যালস কি লিখবো, এই যে ওকে ইজিক্যালস আবার আমরা পেয়েছি, হ্যাঁ ওকে ইজিক্যালস আর সাইন থিটা, তার মানে কে এল ডিভাইড বাই কি আর সাইন থিটা, তাহলে অতএব এখানে দেখো এটি হলো সাইন ফাই, তাহলে কে এল ইজিক্যালস কি আসবে, কে এল ইজিক্যালস আর সাইন থিটা কি সাইন ফাই এটি। তাহলে কে এল আবার কি, ওই কে এল এবং ও এল পরস্পর সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইজিক্যালস কে এল ইজিক্যালস কি আর সাইন থিটা আর কি সাইন ফাই, তাহলে আমরা ওয়াই পেয়ে গেলাম এবং জেড পেয়ে গেলাম। এবার আমরা এক্স এর মান বের করব, তাহলে এক্স এর মান বের করার জন্য সেক্ষেত্রে আমরা দেখব এক্স ইজিক্যালটা কি, এক্স ইজিক্যালস এই যে এটি হলো এক্স, তাহলে এটি হলো তোমার কি ও এল, তাহলে ও এল যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এক্স ইজিক্যালস সেটি হলো দেখো যে cos ফাই যদি আমরা বের করি cos ফাই, তাহলে cos ফাই হলো এখান থেকে কি আসবে, cos ফাই আসবে তোমার কি ও এল, এটা ভূমি বাই অতিভুজ, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ কি ওকে, তাহলে সেটা কি আসবে ওকে, তাহলে ও এল ইজিক্যালস কি, তাহলে ও এল ইজিক্যালস কি তোমার, আচ্ছা আমরা ওকে ইজিক্যাল লেখা নেই, তাহলে ও এল আর ওকে হলো আমরা দেখছি আর সাইন থিটা, তাহলে ও এল ইজিক্যালস কি আর সাইন থিটা, আর কি cos ফাই। তাহলে আমরা এখন সামারাইজ করে ফেলি যে আমরা পেলাম কি কি, আমরা এদিক থেকে পেলাম
তোমার দেখে নাও এটা, তাহলে আমরা x পেলাম, এটি হলো x, OL ইকুয়ালস কি x, তাহলে অতএব x ইকুয়ালস OL ইকুয়ালস কি r sin থিটা কি cos ফাই। তাহলে আমরা পুরোটাই আবার লিখি, এখানে আমরা কি কি পেলাম, x ইকুয়ালস পেলাম r sin থিটা, x ইকুয়ালস r sin থিটা cos ফাই, আর y ইকুয়ালস আমরা পেলাম সেক্ষেত্রে r sin থিটা কি sin ফাই, আর z ইকুয়ালস আমরা পেলাম r cos থিটা, এই যে আমরা এখন এই কার্টেসিয়ান স্থানাঙ্কের পরিবর্তে যদি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি, তাহলে আমরা x এর ভ্যালু পেলাম r sin থিটা কে cos ফাই, y এর ভ্যালু পেলাম r sin থিটা sin ফাই, আর z পেলাম r cos থিটা। তাহলে এগুলো আমরা এই সমীকরণে এখন বসিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো, যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে তার একটা ফর্ম কিভাবে আমরা পাবো, এটা আমরা একটু বের করব। এখানে তোমরা দেখে নাও, এটা আমি রেজাল্টটা লিখে ফেলবো, তোমরা একটু এটা সমীকরণটা তোমার অনেকগুলো ধাপ পেরিয়ে এটা করতে হয়। তাহলে আমরা লিখবো যে এই সমীকরণে এখানে দেখো, যদি আমরা এই Cartesian coordinates transform to polar coordinates, বলতে x কি y z, আর এটি হলো r থিটা এবং ফাই কোঅর্ডিনেটস। when এটি খেয়াল করবে, when কার্টেসিয়ান কোঅর্ডিনেটস x y z ট্রান্সফর্ম টু কি পোলার কোঅর্ডিনেটস r থিটা ফাই, so the Schrödinger wave equation, then the equation 2 takes the following form. আমরা এটি একবারে লিখে ফেলবো, কারণ এখানে অনেকগুলো স্টেপ থাকে। সেটি শুধু রেজাল্টটা আমরা লিখবো, সেটি কি, সেটি এখানে দেখো যে 1/r² প্রোডাক্ট ইনটু, এটা দেখো ddr, এখানে দেখো r² d psi by dr, এটি প্লাস 1/r² sin থিটা ইনটু d থিটা, হ্যাঁ এটি হলো sin থিটা d theta psi প্লাস d theta psi প্লাস, সেটি হলো এখানে দেখো 1/r² sin square theta into d2 d phi square
এটা দেখো d2 d phi স্কয়ার, তাহলে সেটা আসবে psi প্লাস 8 pi স্কয়ার মিউ ডিভাইড বাই h স্কয়ার, আর হলো কি সেটি আসবে তোমার ই, আমরা যদি ওই যে আর এর মানটা আমরা একসাথে বসাই দিই সেটা হলো তাহলে কি আসবে এখানে তোমার এই প্লাস ই স্কয়ার ডিভাইড বাই আর psi ইকুয়ালস 0। এটি আমরা ধরলাম নাম্বার 3 ইকুয়েশন। একবারে আমরা এই এখানে আমরা যে বের করেছিলাম যে সেখানে তোমরা দেখেছো যে b ইকুয়ালস আমরা বের করেছিলাম k মাইনাস ই স্কয়ার ডিভাইড বাই r, এটি ছিল পটেনশিয়াল এনার্জি, সেটি সহ আমরা এই যে সমীকরণটি পেলাম, এটি হলো পোলার কোঅর্ডিনেটসে তোমার k তোমার এই হাইড্রোজেন অ্যাটমের জন্য তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এবার আমরা একটা জিনিস দেখবো, সে এই যে এইখানে এই যে ইলেকট্রনের তরঙ্গ ফাংশন যে সাই, এখানে সাই এখন কিন্তু এক্স ওয়াই জেড এর উপর নির্ভরশীল না, এখন হলো পোলার কোঅর্ডিনেটস আর থিটা এবং ফাই এর উপর নির্ভরশীল। তাহলে এই সমীকরণটিকে সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটিকে তিনটি পৃথক ফাংশন, যেটি হলো তোমার একটি কি আমরা যদি তিনটি পৃথক ফাংশন দেখি, একটি হলো তোমার এই এখানে দেখো যে এখানে একটি এই যে এই টার্মটি দেখো, এখানে শুধুমাত্র এখানে ফাই, এখানে এখানে যদি আমরা এটাকে এই যে 1 বাই এটি দেখো আর স্কয়ার, এখানে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা আর কি এখানে ডি d2 d phi স্কয়ার psi, এখানে এই যে তৃতীয় কোয়ান্টিটি এইগুলা এখানে দেখো, এটি শুধু যেখানে এখানে আমরা যদি এখানে এইখানে দেখো এই টার্মটি এখানে দুইটি টার্ম আছে, একটি ওই কতগুলো রাশি শুধু আর এর উপর ডিপেন্ডেন্ট, আবার কতগুলো হলো তোমার শুধু কি থিটার উপর ডিপেন্ডেন্ট। যেমন এটা থিটার উপর ডিপেন্ডেন্ট, এটা তোমার শুধু আর এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এরকম যদি আমরা এই মানে রাশিগুলোকে যদি তোমার যেই অপেক্ষক বা যেই তোমার এই ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে যদি আলাদাভাবে আমরা পৃথক করে ফেলি, তাহলে এই কোশ্চেনটা আমাদের জন্য আরো সহজ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা এটাকে বলা হয় তোমার ভেরিয়েবল সেপারেশন। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি দেখবে যে সমীকরণকে আমরা যদি এটি সমাধান করার লক্ষ্যে এই তরঙ্গ ফাংশন এই সাই আর থিটা এবং ফাইকে তিনটি পৃথক ফাংশন, সেটি আমরা যদি আর টি এবং এফ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের এটি সমাধান করার জন্য সুবিধাজনক অবস্থায় আসবে। তাহলে আমরা এটি করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা লিখবো যে দেখো এটিকে যদি আমরা লিখি যে তোমার সাই এক্স ওয়াই জেড, আমরা এই পুরো সমীকরণটি লিখলাম সাই এর কার্টেসিয়ান স্থানাঙ্ক, বা এটিকে আমরা যদি এখন এটি তো চেঞ্জ হয়ে গেল, এটি হলো আর থিটা আর কি ফাই, এটিকে আমরা তিনটি পৃথক কি এটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে তাদেরকে তিনটি পৃথক রাশিতে যদি আমরা সেপারেশন করি, তাহলে সেগুলো আমাদের প্রত্যেকটি অপেক্ষকের জন্য ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা আমরা যদি সেগুলোকে সমাধান করাই যুক্তিযুক্ত হবে। তাহলে আমরা সেটি করতে পারি। এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এখানে যে সাই আর এটিকে যদি আমরা ক্যাপিটাল ধরি, আমরা যদি ক্যাপিটাল ফাই ধরি, যেমন এটি আর এর ফাংশন, আর এটি ক্যাপিটাল থিটা, এটি থিটা এর ফাংশন, আর এটি হলো ক্যাপিটাল ফাই, এটি ফাই এর ফাংশন। এইটাই এখানে দেখো এইটিকে বলা হয় রেডিয়াল ফাংশন, আর এই দুটি যেহেতু কোণের উপর ডিপেন্ডেন্ট, এগুলোকে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। তাহলে হেয়ার
এই যে আর আর সেটি হলো কি হবে তোমার রেডিয়াল ওয়েভ ফাংশন। আর এই যে থিটা এখানে দেখো, থিটা ফাংশন অফ থিটা এখানে দেখো, এই যে ফাই ফাংশন অফ ফাই যেটা সেটি হলো যেটা তোমার কি এটা অ্যাঙ্গেলার তোমার কোণের উপর ডিপেন্ডেন্ট এই দুইটা রাশি, তাহলে এদেরকে বলা হয় অ্যাঙ্গুলার কি ওয়েভ ফাংশন। এবার আমরা দেখব যে আমাদের রেডিয়াল ওয়েভ ফাংশন যদি আমরা এখানে আলাদা করি সেটা আমরা একটু দেখে নিই। যে আমরা এখানে ধরলাম এরকম ধরে আমরা যদি এটিকে ধরি আর শুধু, আর এটিকে যদি টি ধরি, এটিকে যদি এফ ধরি, তাহলে সেক্ষেত্রে কি আসবে সাই অফ আর থিটা ফাই ইজিক্যালস আমরা ধরলাম সেটি হলো আর, আর এটা হলো টি আর এটা হলো এফ। এইভাবে এখন আমরা যদি এখানে যে কোনো একটি অপেক্ষককে তোমার স্থির রেখে, এখানে দেখো একটি অপেক্ষককে আমরা যদি অপর দুটি অপেক্ষকের স্থির রেখে ওই একটিকে যদি আমরা সমাধান করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি? যদি আমরা ধরে নেই আমরা এখানে যদি ডি সাই বাই আমরা যদি আর এর সাপেক্ষে যদি আমরা এটাকে কি করি, আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি আর, তাহলে সেটি কি আসবে? কারণ তখন এই দুইটি কি কনস্ট্যান্ট থাকবে, তাহলে এদের কোনো চেঞ্জ হবে না, তাহলে টি এফ আর থাকবে ডি আর কি সেটি হবে ডি আর, ডি ক্যাপিটাল আর, এটা দেখো ডি ডি আর ক্যাপিটাল আর এটি। আবার যদি তোমার এই টি এর সাপেক্ষে যদি করি, তাহলে সেক্ষেত্রে কি আসবে ডি টি ডিভাইড বাই সেটি কি হবে যদি আমরা করি থিটা এটি, তাহলে কি আসবে সেটি আসবে তোমার আর আর কি এফ, এই দুইটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে আসবে ডি ডিভাইড বাই ডি থিটা এটি আসবে। তারপরে আবার যদি আমরা না এটি আমরা যদি সাই লিখি, এটি সাই, আর যদি ডি সাই বাই আমরা যদি কিসের সাপেক্ষে ফাই এর সাপেক্ষে করি, তাহলে ডি ফাই, তাহলে এটি কি আসবে, তাহলে সেক্ষেত্রে আসবে এটি আসবে, তাহলে তোমার কি আসবে আর টি কনস্ট্যান্ট থাকবে, আর এটা আসবে ডি, এটা আমরা এফ লিখি এফ, আর এটা কি ডি ফাই। এখন এই মানগুলো যদি আমরা এই 3 নং সমীকরণে বসাই দিই, হ্যাঁ এই সবগুলো মানকে যদি আমরা 3 নং এটা 4 এটা 5 এটা আমরা 6 নং সমীকরণ ধরি, তাহলে 4 5 এবং 6 নং থেকে এই ডি সাই ডি আর, এখানে দেখো ডি সাই ডি থিটা ডি সাই ডি ফাই এর মানগুলো যদি আমরা এই 3 নং সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাবো? এবং সমীকরণে বসায়ে যদি আমরা দেখি তাহলে সমীকরণটা আমাদের কি আসে, এটা আমরা এখন মুছে দেই, এটি মোটামুটি আমাদের কমপ্লিট। এখন এখানে দেখো আমাদের প্রথম যে মানটি ছিল সেটি একটু এখানে মুছে দিয়েছিলাম, এটা হলো 1 বাই আর স্কয়ার হলো ডি কি সেটা ছিল ডি আর, আর হলো আর স্কয়ার ডি সাই বাই ডি সাই ডি আর, এইটি ছিল। তাহলে এখন তুমি এখানে দেখো এই যে ডি সাই বাই ডি সাই ডি আর এর পরিবর্তে যদি আমরা এই মানটা বসাই দিই, তাহলে আমাদের সমীকরণটা কিরকম আসবে? তাহলে আমরা লিখতে পারি এখন, তাহলে 1 বাই আর স্কয়ার 1 বাই
এটি কি আসবে, মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে 1/r², তাহলে 1/r², তাহলে এখানে কি আসবে, এই যে dr, আর এটি আসবে r², আর এটি হলো tf dr/dr, এটি আসবে প্রথম টার্মটি। তাহলে দ্বিতীয় টার্মটি কি আসবে, প্লাস, সেটি আসবে, দেখো এখানে যে 1/r² sin r² sin থিটা, হ্যাঁ, এটি d থিটা, এটি আসবে sin থিটা, আর d থিটার মান হলো rf, আর হলো dt d থিটা, এই মানটি আসবে থার্ড টার্মটি। আর চতুর্থ এটি দেখো এখানে প্লাস 1/r² sin² থিটা, আর এটি যেহেতু এটি ডাবল, এখানে দেখো এটি কি আসবে, তাহলে এটি ডাবল ডিফারেন্সিয়েশন, এখানে r², এটা দেখো এটি আসবে rt, তাহলে rt, আর এটি কি আসবে rt d2 psi বাই, এটা কি d2 psi, এটি তোমার এটি আসবে r² sin² rt, আর হলো d2 psi ডিভাইড বাই এটা d phi স্কয়ার, এটি আসবে d phi স্কয়ার, d phi স্কয়ার। তাহলে আমরা এখানে এটি লিখলাম। এরপর আসবে কি, এটি যদি আমরা এটি এটি এই মানটি এইভাবে থাকবে, কারণ এখানে আমরা এখানে কি করছি, r² sin² থিটা, r² sin² থিটা থাকবে, আর এই যে এটি হলো ডাবল, এখানে তোমার এটা ডাবল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখে বললাম rt, এটা তো ইয়া থাকবে, তাহলে আর আসলো 3 নম্বরটি কি, প্লাস 8π² মিউ ডিভাইড বাই h² আর e প্লাস স্কয়ার আর এটি আসবে rtf ইকুয়ালস 0। এটি আমরা দিলাম ইকুয়েশন 7। এবার আমরা দেখব যে এই যে সমীকরণটি 7 সমীকরণটিকে যদি আমরা r² sin² থিটা rtf দ্বারা যদি আমরা তোমার কি করি, গুণ করি, তাহলে আমরা কি ধরনের একটা সমীকরণ পেতে পারি। তাহলে নাও multiplying equation 7 by r² sin² theta divided by rtf, তাহলে we get, তখন আমরা সমীকরণটি কি পাবো, সেটি পাবো, তখন আমরা একটু লিখে নেই। তাহলে দেখো এখানে যদি আমরা এটা দ্বারা ইয়ে করি তাহলে কি থাকবে, r² কাটা যাবে, এখানে sin² থিটা, তাহলে sin² থিটা ডিভাইডেড বাই কি থাকবে
এখানে আর টি, এখানে দেখো শুধু আর থাকবে, তাহলে আর টি এফ কাটা যাবে, আর হলো কি ডি ডি আর, হ্যাঁ ডি ডি আর আর স্কোয়ার, আর স্কোয়ার ডি আর ডি আর এটি। আবার এই দ্বিতীয়, এখানে দেখো এটি দ্বিতীয় ইকুয়েশনতে এটি কি হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার কাটা যাবে, তাহলে ডি ডি থিটা আর কি সাইন থিটা, আর থাকবে কি এখানে টি থাকবে, টি, যে দেখো সাইন থিটা, এটা যদি আমরা ইয়ে করি তোমার গুণ করি তাহলে কি নিচে থাকবে, নিচে থাকবে টি, তাহলে টি আর হলো এটি সাইন থিটা, এটা থাকবে টি থাকবে, এটি হবে, আর থাকবে কি সাইন থিটা, এটি দেখে নাও তোমরা, এই যে সাইন থিটা বাই টি আর হলো ডি ডি থিটা হলো সাইন থিটা, এখানে এখানে সাইন থিটা বাই এটি এইভাবে লিখি, কি কি থাকে সাইন থিটা বাই টি, আর থাকবে ডি ডি থিটা, আর একটা এখানে সাইন স্কয়ার থিটা, এখানে একটা থেকে যাবে, তাহলে কি আসবে, তাহলে সেটি আসবে সাইন থিটা সাইন থিটা ডি, সাইন থিটা ডি, ডি থিটা টি, এইটি থাকবে। আর নাম্বার 3, এখানে দেখো এটা কাটা যাবে, তাহলে কি থাকবে, তাহলে আমরা আর স্কয়ার সাইন স্কয়ার থিটা আর টি এফ দ্বারা যদি ইয়ে করি তাহলে নিচে থাকবে এফ, তাহলে 1/f, সেটি থাকবে কি 1/f, আর কি d2 phi 1/f d2f, এখানে দেখো আর হলো d phi স্কয়ার, d phi স্কয়ার, এটি হলো থার্ড টার্মটি থাকবে। আর এটি নাম্বার 4 যেটি, সেটিকে আমরা যদি করে মাল্টিপ্লাই করি তাহলে কি থাকলো তোমার 8 পাই স্কয়ার মিউ ডিভাইডেড বাই কি h স্কয়ার, আর কি আর স্কয়ার সাইন স্কয়ার, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ই প্লাস ই স্কয়ার বাই আর, আর সেটি হলো যে এইটি হলো তোমার, যদি আমরা এই যে সাইন স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই আর টি এফ দ্বারা যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এই ধরনের একটা ফর্ম আমরা পেয়ে যাব। এখন এই ফর্মটির মধ্যে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে এখানে দেখো যে আমরা যদি ডাইরেক্ট আবার লিখি যে সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই আর ইন্টু ডি ডি আর, দেখো আর স্কয়ার ডি আর বাই ডি আর, আর সেটি আসলো প্লাস আসবে সাইন থিটা বাই টি ডি ডি থিটা, এটা আসবে ডি ডি থিটা সাইন থিটা ডি টি, এটা দেখো ডি থিটা ডি, এটা আর প্লাস আমরা যদি এখানে আর
তাহলে এটা আমরা এই টার্মটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে নিই তাহলে এক্ষেত্রে, কারণ এটি শুধুমাত্র ফাই এর ফাংশন, আর বাকিগুলোর মধ্যে কিন্তু আর এবং তোমার দেখো এটি আই আর এর ফাংশন, এটি থিটা এর ফাংশন, আর এটি ফাই এর ফাংশন। হ্যাঁ, এটি ফাই এর ফাংশন। এখানে দেখো তাহলে ফাই এর ফাংশনটিকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকবে কি প্লাস 8 পাই স্কয়ার মিউ ডিভাইডেড বাই এইচ স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ই প্লাস ই স্কয়ার বাই আর ইকুয়াল হলো মাইনাস 1 বাই এফ ডি d2 পাই স্কয়ার এফ। এটি তাহলে এই যে একটি আমরা এখানে এই সমীকরণটিকে আমরা 7, এটিকে দিলাম আমরা 8 আর এটি হলো 9। তাহলে ইকুয়েশন 9 এর মধ্যে দেখো যে এখানে দুইটা পার্ট, এখানে একটা বাম পার্ট, একটা বাম পক্ষ, একটা ডান পক্ষ। তাহলে এই যে দুইটি মান কিন্তু তোমার সমান। তো দুইটি মান যদি আমরা ধরে নেই যে একটি ধ্রুবকের সমান, তাহলে অবশ্যই এটা একটা, এই মানটা একটা, এই তিনটা কোয়ান্টিটি একটা ধ্রুবক আর এটি একটি ধ্রুবক। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধ্রুবকটিকে যদি আমরা ধরে নেই এম স্কোয়ার, তাহলে আমরা কি পেতে পারি? এখানে এই যে 9 নম্বর, এখানে এই যে সমীকরণটার মধ্যে এখানে দুইটি চলক, এখানে দেখো বাম পাশে দুইটি চলক, বাম পাশে দুইটি চলক কি কি? সেটি হলো যে একটি হলো তোমার আর এর, এটা দেখো এটি হলো আর এর চলক, একটি দেখো ডান পাশে একটা আর এর চলক, একটি থিটা এর চলক। আর এই যে আর এর চলক, এই যে আর এবং থিটা এর চলক, আর এই পাশে হলো শুধু ফাই এর চলক। তাহলে এই ফাই এর চলকটা একদম সম্পূর্ণ আলাদা, সেই জন্য আমরা এটাকে ডান পাশে নিয়ে আসলাম। এটা এখানে দেখো এই 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 বাম পাশ এবং ডান পাশ যেহেতু সমান, তাহলে নিশ্চয়ই তাদের মান আমরা ধরে নেব একটি ধ্রুবক মানের সমান। তাহলে ধ্রুবক মানের সমান হলে আমরা যদি এখানে ধ্রুবক মানটিকে ধরি এম স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি অতএব মাইনাস 1 বাই এফ t2 d phi square f is equals m square। তাহলে আমরা এক্ষেত্রে কি পাবো? অতএব দেখো তোমার 1 বাই f d phi square f প্লাস m square is equals 0। এটি হলো আমরা সমীকরণ দিলাম, এটি 10। তাহলে এখানে দেখো তাহলে এই যে সমীকরণটি, এটি সমীকরণে একটি মাত্র চলক থাকায় এখানে আমরা লিখতে পারি, এটি যেহেতু একটি চলক তাহলে এখানে পূর্ণ ব্যবকলন হতে পারে, অর্থাৎ তোমার এখানে এটি ফুল ডিফারেন্সিয়েশন হতে পারে। তাহলে আমরা পার্শিয়াল ডি এর পরিবর্তে আমরা ফুল ডি লিখতে পারি। তাহলে 1 বাই এফ, এটা ডি স্কোয়ার, এটা d2 f, এটা হলো ডি phi স্কয়ার প্লাস m স্কয়ার ইজ ইকুয়াল 0। এটি ফুল ডিফারেন্সিয়েশন একটা ইকুয়েশন, এটি আমরা ব্যবহার করছি। এরপর আমরা দেখব যে এই যে তোমার sin স্কয়ার থিটা r d dr r স্কয়ার dr কি, এটা r স্কয়ার d dr r এই মানটি এবং এই তিনটা মান, এটা কিন্তু একটা মান কি হবে m স্কয়ার হবে। তাহলে আমরা এই মানটাকে আমরা m স্কয়ার ধরলাম, m স্কয়ার ধরে আমরা এই একটা সমীকরণ পেলাম। এইটিকে সমাধান করলে এখান থেকে শুধুমাত্র আমরা ফাই এর মান পাবো। আবার আমরা ওই দুটো সমীকরণকে সমাধান করে তাদেরকে আবার সেপারেশন করব। একটা হবে তোমার আর এর অপেক্ষক, মানে মানে ভেরিয়েবল আর এর মানে রাশি, আরেকটি হবে ভেরিয়েবল কি থিটা এর রাশি, সেটি আমরা সেপারেশন করব। সেক্ষেত্রে আমরা এখানে দেখে নেই, তাহলে এখানে লিখতে পারি, দেখো এই যে sin স্কয়ার থিটা r d dr r স্কয়ার
ডি আর ডি ডি আর এটা দেখো, আর হলো প্লাস সাইন থিটা টি, এটা দেখো ডি টি থিটা সাইন থিটা ডিটি ডি থিটা প্লাস 8 পাই স্কয়ার মিউ এইচ স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ই প্লাস এ স্কয়ার বাই আর ইজ ইকুয়াল এম স্কয়ার। এটি আরেকটি মান আমরা ধরে নিলাম, সেটি এম স্কয়ার। তাহলে এখন এই সমীকরণকে যদি আমরা সাইন স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? এখন যেহেতু সাইন স্কয়ার থিটা অনেক জায়গায় আছে, আমরা এটাকে ভাগ করে দিই। সাইন স্কয়ার থিটা ভাগ করলে এটা পাবো, তাহলে বাই ডিভাইডিং equation in both side, dividing equation in both side by k sin square theta, তাহলে we get, আমরা কি পাবো তখন সেটা আমরা লিখে নেই। তাহলে সেটি পাবো 1 বাই আর স্কয়ার ডি আর আর এটা এই, তাহলে এইটি শুধুমাত্র আর এর ফাংশন চলে আসলো। আর এইটিতে দেখো এখানে যদি আমরা sin স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? তাহলে সেটি আসবে 1 বাই, এটা আমরা লিখবো 1 বাই টি, আর sin স্কয়ার থিটা দ্বারা যদি আমরা সেটিকে ভাগ করি তাহলে কি পাবো? তাহলে সেক্ষেত্রে পাবো ডি ডি থিটা ডি ডি থিটা সাইন থিটা, আর হলো এটা থাকবে তোমার কি সাইন থিটা ডি টি ডি থিটা এই। আর এইটির মধ্যে আমরা যদি সাইন স্কয়ার ভাগ করি তাহলে প্লাস কি 8 পাই স্কয়ার মিউ ডিভাইড বাই এইচ স্কয়ার, হ্যাঁ এটা থাকবে শুধু এটা আর স্কয়ার, এখানে থাকবে ও এটা এটা যদি আমরা হ্যাঁ এখানে দেখো যদি আমরা sin স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে সেটা কি আসবে? এই এখানে এই শুধু আসবে 8 পাই স্কয়ার 8 পাই স্কয়ার মিউ এটা আর স্কয়ার রেখে দিলাম এখানে, আর হলো এইচ স্কয়ার আর ই প্লাস স্কয়ার ডিভাইড বাই আর, এটি হলো এম স্কয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে টার্মটি দেখো, এই টার্মটি শুধুমাত্র থিটা এর ভেরিয়েবল, হ্যাঁ এইটি। তাহলে এখানে দেখা তুমি সমীকরণ উভয় পার্শ্বে যে এখানে যে চলক থাকবে যে কোনো মান বসানো না কেন প্রাপ্ত মান অবশ্যই সেটি কি হবে? তোমার সমান হবে। তাহলে যদি সমান হয় তাহলে আমরা এটাকে কি করতে পারি? এটাকে আর একটু সিম্পলিফাই করে ফেলি। এখানে আমরা যদি আর স্কয়ার, আমরা এটাকে বাম দিকে রেখে দিলাম শুধু আর এর গুলো, তাহলে 1 বাই আর স্কয়ার ডি আর আর স্কয়ার ডি ডি আর প্লাস 8 পাই স্কয়ার মিউ আর স্কয়ার ডিভাইড বাই এইচ স্কয়ার ই প্লাস স্কয়ার বাই আর। এই যে এই মানটাকে আমরা কি আমরা বাম দিকে রেখে দিলাম, তাহলে ওইখানে তো আবার এটা কি থাকবে? এটা এম স্কয়ার ছিল না, তাহলে সেক্ষেত্রে ছিল এটা এম স্কয়ার, এটা কি থাকবে? এম স্কয়ার সাইন স্কয়ার থিটা থাকবে। আচ্ছা এটা সাইন স্কয়ার থিটা থাকবে। তাহলে এই যে মানটা, এই মানটা এখন দেখো যে এই দুইটা মান এই রাশিটা শুধু এখানে শুধু আর ভেরিয়েবল, তাহলে এই দুইটা রাশি আর এর ভেরিয়েবল মানে আর এর অপেক্ষক। আর আমরা এই পাশে যদি এটা নিই তাহলে এইখানে কি থাকবে? মাইনাস
আমরা এখানে কি এখানে যদি আমরা এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস রাখলাম কি সেটা হলো 1/t ডি ডি থিটা, এটা কি এটা 1/t সাইন থিটা, এটা আমরা 1/t তাহলে এটি আসবে 1/t সাইন থিটা, এটা হলো ওই সাইন থিটা সামনে নিয়ে আসলাম, তাহলে কি আসলো ডি ডি থিটা ডি থিটা হলো সাইন থিটা ডিটি ডিভাইড বাই ডিটি ডি থিটা। এই তাহলে এই মানটি হলো থিটা এর অপেক্ষক। তাহলে আমরা এটা সেপারেশন করে ফেললাম। এখন আমরা যদি দেখি যে এই যে দুটি মান কিন্তু পরস্পরের সমান, এবং যেহেতু সমান তাহলে নিশ্চয়ই একটি ধ্রুবক মানের সমান হবে। তাহলে আমরা সেই ধ্রুবকটিকে যদি বিটা ধরি, তাহলে বিটা ধরে ফেললি, তাহলে সেক্ষেত্রে কি আসবে, এইটার মান আসবে বিটা। তাহলে as both sides of the, এটা ইকুয়েশন আমরা 11 ধরতে পারি বা 12, ইকুয়েশন 12, both sides of equation 12 are equal and they এখানে দেখো আমরা যে মান বসাই না কেন, তাহলে এই মানটা কি হবে, যে প্রাপ্ত মান অবশ্যই কি হবে, সমান ধরে আমরা ধরে নিলাম, and this value are this value is beta। তাহলে আমরা যদি এখানে বিটা ধরি তাহলে কি আসবে, আমাদের 1/r স্কয়ার d dr r স্কয়ার dr প্লাস 8 স্কয়ার r স্কয়ার h স্কয়ার e প্লাস e স্কয়ার বাই r, এইটা ইজ ইকুয়ালস বিটা। এটি আমরা একটা সমীকরণ ধরে নিলাম। এই যে সমীকরণ এটি কিন্তু শুধুমাত্র কিসের সমীকরণ, এটি শুধু তোমার আর এর সমীকরণ, তাহলে এটি শুধু আর এর অপেক্ষক। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আরেকটা হলো ওই মানটি, তাহলে এম স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 1/t সাইন থিটা ডি থিটা, আচ্ছা ডি থিটা, এটা হলো সাইন থিটা ডিটি আর ডি থিটা, এটি হলো আমরা ধরবো কি, এটিও একটা কি, এটি ধরবো আমরা বিটা। তাই এই দুটি মান যদি সমান হয় তাহলে আমরা এখন কি করতে পারি, যে এটিকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই, হ্যাঁ, তাহলে কি আসবে, তাহলে 1/t সাইন থিটা ডি থিটা সাইন থিটা ডিটি, এটা ডি থিটা, আর কি মাইনাস এম স্কয়ার সাইন স্কয়ার থিটা স্কয়ার মাইনাস থিটা। এই ইকুয়েশনটি হলো থিটা এর তোমার থিটা ভেরিয়েবল। অনলি এটি হলো যে এটি দেখো এখানে it is the variable only কি ফর কি থিটা। তাহলে
আমরা যদি এই সমীকরণগুলোকে আলাদা আলাদা সমাধান করি, অর্থাৎ রেডিয়াল ওয়েভ ফাংশন, এটি হলো রেডিয়াল ওয়েভ ফাংশন, এটি হলো অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। হ্যাঁ, আরেকটি অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন আমরা একটু আগে পেয়েছি, যেটা ফাই ফাংশন। এই প্রত্যেকটা মানকে যদি আলাদা আলাদা সেপারেশন করি, তাদেরকে সলভ করি, তাহলে আমরা সেক্ষেত্রে তিনটি কোয়ান্টাম সংখ্যা এল এম এবং কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানগুলো আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম। আজকে এইটুকুই। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকো।